হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অনুপাত এবং সমানুপাত। এই চ্যাপ্টারে অনেকের প্রবলেম দেখা যায় যে তারা বড় কোশ্চেনগুলো খুব ভালো মতন করে উঠতে পারে না। তার জন্যই আমি কিন্তু আজকে তোমাদের এই চ্যাপ্টার থেকে শুরু করছি। সবাইকে বলছি খুব ভালো করে বেসিক কনসেপ্ট বুঝে আমাদের করতে হবে, নাহলে গিয়ে কিন্তু মাধ্যমিকে ভীষণ প্রবলেম হবে। তাই জন্য আগে আমরা দেখি যে চ্যাপ্টারের কি কি আছে। প্রথম চ্যাপ্টারের নাম কি? অনুপাত আর সমানুপাত। প্রথম আমরা দেখব এই যে অনুপাত বলতে কি বোঝায়। প্রথম আমরা কি দেখব? অনুপাত বলতে কি বোঝায়। অনুপাত মানে হলো যে কোনো দুটো সমজাতীয় রাশি, আমি ধরলাম এ আর বি, এই দুটো রাশি একে অপরের কত গুণ বা কত ভাগ এটা জানার জন্য আমরা কি করি? অনুপাত করি। কি বললাম? দুটো সমজাতীয় রাশি আছে, এরা একে অপরের কত গুণ বা একে অপরের কত ভাগ এটা জানার জন্য আমরা কি করি? অনুপাত করি। তাহলে অনুপাতের সাইন আমরা জানি, এটাকে আমরা অনুপাতের সাইন বলি বা এটাকে কি বলা হয়? A/B। এটাকে আরো একভাবে লেখা যায়, কিভাবে? A/B। তাহলে কি বললাম? অনুপাত কেমন ভাবে লেখা হয়? A/B। আর এটারই আরেকটা ভাগ কি লেখা যায়? A/B। ওকে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু বি কে কি হলে চলবে না? জিরো হলে চলবে না। কেন? বি যদি জিরো হয়ে যায় তাহলে তো এর মানই অসংজ্ঞাত বেরিয়ে যাবে, কারণ আমরা কি জানি? জিরো দিয়ে কাউকে ভাগ করা যায় না। তাহলে A/B অনুপাত কখন হবে? এ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু বি নট ইকুয়ালস টু জিরো হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখছি যে আমরা যে এই অনুপাতটা লিখেছিলাম A/B, ঠিক আছে? এই অনুপাতের, যে কোনো অনুপাতের প্রথম পদকে কি বলা হয়? পূর্বপদ। আর পরের পদকে কি বলা হয়? উত্তর। আবার বলছি, যে কোনো অনুপাতের প্রথম পদকে কি বলা হবে? পূর্বপদ। আর পরের পদকে কি বলা হবে? উত্তরপদ। যেমন যদি আমি এক্সাম্পল নিই, আমি এখানে লিখলাম 3:5। তাহলে এখানে 3 হচ্ছে আমাদের পূর্বপদ আর 5 হচ্ছে আমাদের উত্তরপদ। ক্লিয়ার? এবার আমরা নিচে দুটো অনুপাত লিখছি। একটা আমি লিখলাম 3:3, আর একটা আমি লিখছি 4:7। ঠিক আছে? প্রথম অনুপাতটা লক্ষ্য করি, আগে প্রথম অনুপাতটা লক্ষ্য করি। প্রথম অনুপাতে পূর্বপদ কি আছে? 3, উত্তরপদ কি আছে? 3। তাহলে এইখানে আমরা কি বলতে পারছি? যে পূর্বপদ আর উত্তরপদ কি হয়ে আছে? সমান হয়ে আছে। পূর্বপদ আর উত্তরপদ কি হয়েছে? সমান। তাহলে এই ধরনের অনুপাতকে কি বলা হয়? সাম্যানুপাত। যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান তাকে কি বলা হয়? সাম্যানুপাত। মানে এটাকে যদি আমি AB দিয়ে বলতাম, তাহলে A/B যদি আমি এখানে লিখতাম, তাহলে এখানে আমরা কি বলতে পারি? A=B। একই না? যে A আর B যদি সমান হয়ে যায়, যে কোনো অনুপাতের A আর B যদি সমান হয়ে যায় বা পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয়ে যায়, তাকে আমরা কি বলবো? সাম্যানুপাত বলবো। তাহলে পরেরটা কি দেখছি? যে পূর্বপদটা আছে 4 কিন্তু উত্তরপদ আছে 7। তাহলে পূর্বপদ আর উত্তরপদ কি নয়? সমান নয়। তাহলে পূর্বপদ নট ইকুয়ালস টু উত্তরপদ। পূর্বপদ কার সাথে সমান নয়? উত্তরপদের সাথে সমান নয়। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বৈষম্যানুপাত। তাকে আমরা কি বলবো? বৈষম্যানুপাত। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? A নট ইকুয়ালস টু B। কি বললাম? বোঝা গেল? যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ দুটোই সেম তাকে আমরা কি বলবো? সাম্যানুপাত। যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ আলাদা তাকে আমরা কি বলবো? বৈষম্যানুপাত। ক্লিয়ার হয়েছে? এবার পরেরটায় চলে আসি। আমরা আবার দুটো অনুপাত লিখছি। একটা লিখলাম 3:2 আর একটা লিখলাম 4:7। ঠিক আছে? এবার এখানে লক্ষ্য করি, এই যে প্রথম অনুপাতটা আছে, এই যে প্রথম অনুপাতটা, এখানে
পূর্ব পদটা বড় আর উত্তর পদটা কি হয়েছে ছোট, তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, পূর্ব পদ গ্রেটার দেন উত্তর পদ লিখতে পাচ্ছি। কেন? কারণ 3 বড় আর 2 ছোট, তাই জন্য এখানে কি লিখতে পাচ্ছি, পূর্বপদ উত্তর পদের থেকে বড় বা পূর্বপদ গ্রেটার দেন উত্তর পদ। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, এ গ্রেটার দেন বি। যদি কোনো অনুপাতের পূর্বপদ বড় হয়, ভালো করে শুনবো, যদি কোনো অনুপাতের পূর্বপদ বড় হয় তাকে আমরা বলি গুরু অনুপাত। তাকে আমরা কি বলি, গুরু অনুপাত। যদি কোনো অনুপাতের পূর্বপদ বড় হয় তাকে আমরা কি বলবো, গুরু অনুপাত। ঠিক আছে, এবং এর মান সবসময় কত বেরোবে, এই গুরু অনুপাতের মান সব সময় 1-এর বেশি বেরোবে। কত হচ্ছে, কেন, 3/2 যদি আমরা করি তার মান তো অবশ্যই 1-এর বেশি বেরোবেই বেরোবে, কারণ লবটা বড়। কি বললাম, বোঝা গেল? গুরু অনুপাতের ক্ষেত্রে মনে রাখবো তার মান সব সময় কত হবে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, 1-এর বেশি হবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা পরের অনুপাত। এখানে আমরা কি দেখছি, যে পূর্বপদটা ছোট আর উত্তর পদটা বড়। কেন? কারণ পূর্বপদ 4 আর উত্তর পদ কি আছে 7। তাহলে এটাকে আমরা কি লিখছি, যে পূর্বপদ লেস দেন উত্তর পদ। কি লিখলাম, পূর্বপদ লেস দেন উত্তর পদ, মানে এ লেস দেন বি। তাহলে এটাকে আমরা কি বলবো, লঘু অনুপাত। কি বলবো, লঘু অনুপাত। কারণ এখানে পুরো পদটা কি হয়েছে ছোট। তাহলে এই অনুপাতের মান সবসময় কত বেরোবে, লেস দ্যান 1। কেন, 4/7 করলে এর অ্যান্সার 0 কিছু বেরোবে। তাই জন্য লঘু অনুপাতের মান সবসময় কি হবে, 1-এর থেকে কম, আর গুরু অনুপাতের মান সবসময় কি হবে, 1-এর থেকে বড়। তাহলে একটা কোশ্চেন আছে, যে কোন অনুপাতের মান সমান হবে 1-এর, দ্যাট ইজ সাম্যানুপাত, যেটা একটু আগে আমরা করে এসেছি। কি বললাম, বোঝা গেল? গুরু অনুপাত আর লঘু অনুপাত কার ভাগ, বৈষম্যানুপাতের। বৈষম্যানুপাতেরই কটা ভাগ হয়, দুটো ভাগ হয়, একটা হচ্ছে গুরু অনুপাত, একটা হচ্ছে লঘু অনুপাত। আর সাম্যানুপাত হলে কি হবে, a/b এর মান কত হবে, অনুপাতের মান সবসময় 1-এর সমান হবে। খুব ভালো করে এই ছোট ছোট টপিকগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, যে কোনো অনুপাতের পূর্বপদ আগে দেখব। যদি পূর্বপদটা বড় হয় তাকে আমরা গুরু অনুপাত বলবো, যদি পূর্বপদটা ছোট হয় তাকে আমরা লঘু অনুপাত বলবো। ঠিক আছে, এবং গুরু অনুপাতের মান সবসময় 1-এর থেকে বেশি হবে, আর লঘু অনুপাতের মান সবসময় 1-এর থেকে কম হবে, আর সাম্যানুপাতের ক্ষেত্রে কি হবে, 1-এর সমান হবে। ঠিক আছে, এবার আমরা পরের পার্টে চলে আসি। পরের পার্ট, যদি আমাদের বলল যে a/b একটা অনুপাত দেওয়া আছে। এবার আমি যদি বলি যে বি আর এর স্থান পরিবর্তন যদি আমরা করি, মানে বি যদি বলে আমি আগে আসব আর এ যদি বলে আমি পরে যাব, তাহলেও একটা অনুপাত আমরা পাবো। কি বললাম, বোঝাতে পারলাম? সাপোজ লেখা আছে 5:4, তাহলে 4 যদি আগে চলে এলো আর 5 যদি পরে চলে গেল, তাহলে এখানেও একটা নতুন অনুপাত পাবো। তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো, এই ধরনের অনুপাতকে আমরা বলবো ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। কি বলবো, ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। কেন? কারণ আমরা জানি বিপরীত মানে উল্টো, ব্যস্ত মানেও কিন্তু উল্টো। তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো, ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। আমি আরো এক্সাম্পল নিচ্ছি। সাপোজ আমাকে বললো 3:7, তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে, আমরা বলে দেবো 7:3। মানে পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে আর উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? 3টা এখানে পূর্বপদ ছিল, কিন্তু এখানে কি হয়ে গেল উত্তরপদ। 7টা এখানে উত্তরপদ ছিল, এখানে কি হয়ে গেল পূর্বপদ। তাহলে আরো একটা এক্সাম্পল নিই। আমাকে বললো 10:3, এর ব্যস্ত অনুপাত তাহলে কি হবে, 3:10। ক্লিয়ার হয়েছে ব্যস্ত বা বিপরীত অনুপাত কি? ঠিক আছে, আমি তোমাদের দুটো করতে দিলাম, তোমরা করে বলে দিও। আমি দিলাম 3:8 ব্যস্ত অনুপাত তোমরা করো, আর একটা করো 11:19 ব্যস্ত অনুপাত। এটা তোমরা করে নিচে কমেন্টে লিখে দিও। এবার আমরা চলে আসি আমাদের পরের টপিকে, সেটা হচ্ছে মিশ্র বা যৌগিক অনুপাত। খুব খুব ভালো করে এটাও বুঝতে হবে কিন্তু।
মিশ্র বা যৌগিক অনুপাত। মিশ্র বা যৌগিক অনুপাত কি বলে? এই মিশ্র কথার অর্থ আমরা কি জানি? মিক্স করা। আমি একদম সিম্পল ভাবে বলছি, মিশ্র কথার অর্থ আমরা কি বলবো, কি বুঝবো? মিক্স করা। তার মানে দুটো অনুপাতকে মিক্স করতে হবে। কিরকম? আমি দুটো অনুপাত নিলাম, একটা নিলাম A:B আর একটা নিলাম কি C:D। কি কি অনুপাত নিলাম? A:B অ্যান্ড C:D। তাহলে এদের মিশ্র অনুপাত কি হবে? খুব ভালো করে বুঝবো। এদের মিশ্র অনুপাত যখনই আমরা করব, আমরা দেখব প্রথম অনুপাতের পূর্বপদকে A ইন্টু দ্বিতীয় অনুপাতের পূর্বপদকে সি গুণ করে দেবো, ইস্টু দেব প্রথম অনুপাতের উত্তরপদকে বি ইন্টু দ্বিতীয় অনুপাতের উত্তরপদকে ডি গুণ করে দেবো। তাহলে কত পেলাম? এসি ইস্টু বিডি। কত পেলাম? এসি ইস্টু বিডি। কি বললাম বোঝা গেল? আবার বলছি, যতগুলো অনুপাত আমাদের দেবে, আমি এটা লিখলাম আর একটা এখানে লিখছি। আমাকে সাপোজ দিয়েছে, আমি একটা সংখ্যা নিয়ে বলছি, আমাকে দিয়েছে 3:4, 2:3 আর 5:7। এই তিনটে অনুপাতের কি বলেছে? মিশ্র অনুপাত করতে। তাহলে আমরা কি বলেছিলাম? আমরা প্রথমে দেখব যে প্রথম অনুপাতের পূর্বপদকে 3 ইন্টু পরের অনুপাতের পূর্বপদকে 2 ইন্টু পরের অনুপাতের পূর্বপদকে 5, এদেরকে মাল্টিপ্লাই করব, ইস্টু দেব। এবার পূর্বপদ তো নিয়েছে, এবার উত্তর পদগুলো নেবার পালা। প্রথমটার উত্তরপদকে 4, পরেরটার উত্তরপদকে 3, পরেরটার উত্তরপদকে 7, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে? 3 2 6, 5 6 30, আর এটাকে মাল্টিপ্লাই করে দিই 4 3 12, 7 12 84। এবার আমরা দেখব যে এই অনুপাতকে কি আরো ভাঙা যাচ্ছে? এই অনুপাতকে যদি আরো ভাঙা যায় তাহলে আমরা ভেঙে দেব। হ্যাঁ ভাঙা যাচ্ছে। তাহলে প্রথমে আমি ছোট করে ভাঙছি, প্রথমে 2 দিয়ে যদি আমি ভাঙি, 2 15 30 হবে আর 2 42 হবে। এটাকে কি আরো ভাঙা যাবে? হ্যাঁ ভাঙা যাবে। কেন? 3-এর নামটা এরা দুজনেই পড়বে। তাহলে 3 5 15, 3 14 42। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে? 5:4। কি বললাম বোঝা গেল? অনুপাত যত ভাঙা যাবে আমাকে কিন্তু ভেঙে দেখাতে হবে। তাহলে যৌগিক অনুপাত কি ছিল? যে কোনো অনুপাতের পূর্বপদগুলোকে আমরা গুণ করব, ইস্টু দিয়ে উত্তর পদগুলোকে আমরা গুণ করব। কি বললাম বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট। এবার আমরা চলে আসি আমাদের অঙ্কে। তাহলে প্রথম আমরা দেখব 5.1-এ আমাদের কি কি অঙ্ক করতে দিয়েছে। প্রথম কি বলেছে? কোশ্চেন ভালো করে আগে পড়ে নেবে সবাই। কোশ্চেনে কি বলছে? বলছে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি। প্রথমে অনুপাতে প্রকাশ করা নেই, অনুপাতে আগে প্রকাশ করতে হবে, এবং অনুপাতগুলো সাম্যানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত তা বুঝে লিখি। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটা আগে আমরা দেখি কি দিয়েছে আমাদের। বলছে 4 মাস এবং 1 বছর 6 মাস। অনুপাত যখনই করব, প্রথম একটা কথা আগে মাথায় রেখে নিই। অনুপাত যখনই আমরা করব, অনুপাত করতে গেলে দুটো রাশির একককে আমাকে এক করতে হবে। কি বললাম? দুটো রাশির একককে আমাকে এক করতে হবে। মানে আমি এখানে 4:2 লিখতে পারবো না। কেন? এর একক মাসে আছে, এর একক বছর এবং মাসে আছে। ঠিক আছে? তাহলে আমাকে আগে কি করতে হবে? দুটো একককে একটায় আনতে হবে। তাহলে আমি মাসকে মাস রাখলাম, 1 বছর 6 মাসকে আমরা কি করব? মাসে কনভার্ট করে দেবো। কি করে? একদম সিম্পল। 1 বছর মানে ক মাস? আমি বললাম 12 মাস। আর এখানে আরো ক মাস দেওয়া আছে? 6 মাস। তাহলে টোটাল কত হলো? 12 আর 6 যোগ করে দেবো, টোটাল আমরা কত মাস পেয়ে যাব? 18 মাস। কি বললাম বোঝা গেল? 1 বছরকে আমরা কনভার্ট করলাম কিসে? মাসে। কত পেলাম? 12 মাস, আর আরো 6 মাস ছিল। তাহলে টোটাল কত হয়ে গেল? 18 মাস। তাহলে এবার আমরা 4 মাস আর এই 18 মাসের কি করতে পারবো? অনুপাত করতে পারবো। তাহলে আমরা এবার কি লিখতে পারবো? 4:18। কেন? 4ও মাসে আছে, 18ও মাসে আছে। তাহলে 4:18 লিখলাম। এটাকে যদি আমি সলভ করি কত হবে? 2:9। কত পেলাম? 2:9। তাহলে এটা কি অনুপাত? এটা কি সাম্যানুপাত? দুটো কি সমান আছে? না। তাহলে এটা কি ধরনের অনুপাত? এখানে আমরা দেখছি এর পূর্বপদ ছোট আর উত্তরপদ বড়। তাহলে এটা আমাদের কি অনুপাত ছিল? লঘু অনুপাত। এটাকে আমরা কি অনুপাত বলছিলাম? লঘু অনুপাত। কেন? যেহেতু পূর্বপদ লেস দ্যান উত্তরপদ। ঠিক আছে? কেন হলো? যেহেতু পূর্বপদ উত্তরপদের থেকে ছোট। ঠিক আছে? এবার চলে আসি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখি।
বলছে 75 পয়সা, 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। এই দিয়েছে। তাহলে আবার আগেরটার মতন আমরা কি করব, 1 টাকা মানে ক পয়সা, 100 পয়সা, আরো কত বলেছে 25 পয়সা। তাহলে দুটোকে যোগ করে দেবো, কত হয়ে যাবে 100 যোগ 25, তাহলে টোটাল আমরা কত পয়সা পেয়ে গেলাম 125 পয়সা। কত পয়সা পেয়ে গেলাম 125 পয়সা। তাহলে এখানে 75ও পয়সায় আছে, 125ও পয়সায় আছে। এবার আমরা কি করতে পারবো, অনুপাত করতে পারবো। ঠিক আছে, কেউ এখানে 25 দিয়েও ভাগ করতে পারে, আমি আগে 5 দিয়ে ভাগ করলাম। 5 15 75, 5 25 125, আবার 5 দিয়ে ভাগ করলাম, 5 3 15, 5 5 25। তাহলে এটা এখানেও আমরা কি দেখছি যে পূর্বপদটা কিন্তু ছোট, তাহলে এটাও কি অনুপাত, এটাকেও আমরা বলছি লঘু অনুপাত। কারণ একই, যেহেতু পূর্বপদ লেস দেন উত্তরপদ। ঠিক আছে, পরেরটা বড় আর প্রথমটা ছোট। চলে আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, আমাদের দিয়েছে 60 সেমি এবং 0.6 মিটার এই দিয়েছে। তাহলে আমরা জানি মিটার থেকে সেমিতে আমরা কি করে নিয়ে যাব, বা আমরা সেমি থেকে মিটারেও আসতে পারি। আমি এখানে মিটার থেকে সেমিতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, মিটারের পর কি হয় ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। আমি লিখেও দিচ্ছি, মিটারের পর হয় ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। তাহলে কি হয়, মিটার থেকে ডেসিতে যেতে গেলে আমরা 10 দিয়ে গুণ করি, বা ডেসি থেকে সেমিতে যেতে গেলে আরো 10 দিয়ে গুণ করি। তাহলে টোটাল কত দিয়ে গুণ করতে হয়, আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তার মানে আমরা 0.6 মিটারের সাথে 100 গুণ করলে কিসে নিয়ে চলে যেতে পারবো, সেমিতে নিয়ে যেতে পারবো মিটারকে। বুঝতে পারলাম? তাহলে এটা যদি সলভ করি, পয়েন্ট তুললাম, নিচে 10 আসলো, 0 0 কাটলো, তাহলে এটাও কত হয়ে গেল 60 সেমি। তাহলে 0.6 মিটার মানে কত হয়ে গেল 60 সেমি। তাহলে এখানেও ছিল 60 সেমি, এটাও হয়ে গেল 60 সেমি। তাহলে যদি অনুপাত করি কত পাচ্ছি আমরা, 60:60। তাহলে এটা কি হয়ে গেল, যেহেতু দুটোই সেম তাহলে উত্তর বেরোবে 1:1। তাহলে এটাকে আমরা কি বলবো, সাম্যানুপাত। এটা কি হয়ে গেল, সাম্যানুপাত। যেহেতু দুটোই সমান, আমরা লিখেও দিতে পারি পূর্বপদ সমান সমান উত্তরপদ। ঠিক আছে, পুরো নিট অ্যান্ড ক্লিন করে অঙ্ক কিন্তু আমরা করব। বুঝতে পারলাম? চলে আসি পরেরটা। 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, বলছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম এই দিয়েছে, এবং 60 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করছি দেখি একটু ভালো করে। এখানে কিগ্রাটাকে আমরা যদি গ্রামে নিয়ে যাই, 1.2 কিগ্রা মানে কত, আমরা জানি কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা 1000 দিয়ে গুণ করলাম এটাকে, তাহলে কত পাবো, পয়েন্ট তুললাম, নিচে 10 চলে এলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে পেলাম 1200 গ্রাম। কত গ্রাম হলো, 1200 গ্রাম। আর এখানে কত দেওয়া আছে, 60 গ্রাম। তাহলে আমরা 1200:60 করব, দেখি কত পাচ্ছি। দুদিকে একটা করে শূন্য আছে, তাহলে আমরা এই শূন্য কাটতে পারি। কেউ পরীক্ষায় পেন দিয়ে কাটবে না, সবাই পেন্সিল দিয়ে কাটবে। ঠিক আছে, কেটে আবার পরে মুছে দেবো। তাহলে কত পেলাম, 120:6। তাহলে 6 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 6 2 12 শূন্য, আর এটাকে ভাগ করলে 6 1 6। তাহলে এটা কি বেরোলো, 20:1। এটা কি অনুপাত, গুরু অনুপাত। কেন, কারণ প্রথমটা বড়, প্রথমটাকে আমরা কি বলছিলাম, পূর্বপদ। তাহলে যেহেতু পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ, তাই জন্য এটাকে কি বললাম আমরা, গুরু অনুপাত। কি বললাম বোঝা গেল? চলে আসি পরের অঙ্কে। 2 দাগের অঙ্কগুলো কি বলছে দেখি। 2 দাগের প্রথম অঙ্কটা যেটা দিয়েছে, বলছে পি কিগ্রা, পি কেজি আর কিউ গ্রাম। ঠিক আছে, এদের মধ্যে অনুপাত লিখি। তাহলে অনুপাত করতে গেলে আমরা আগের অঙ্কটায় কিগ্রা আর গ্রামের অঙ্ক করে এলাম, আমরা কেজিটাকে কোথায় নিয়ে যাব, গ্রামে নিয়ে যাব। তাহলে পি ইন্টু 1000, তাহলে এটা হয়ে যাবে
1000 পি এত গ্রাম, আর এখানে কত গ্রাম দেওয়া আছে, কিউ গ্রাম। তাহলে এর অনুপাতটা আমরা কি হবে, 1000 পি ইস টু কিউ। এখানে কি আর কিছু কাটাকুটি করা যাবে না, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত চলে আসবে, 1000 পি ইস টু কিউ। সব 1 নম্বরের কোশ্চেন এখানে কিন্তু দেওয়া আছে। পরের কোশ্চেন কি বলছে, 2 নম্বরের কোশ্চেনটা, এক্স দিন আর জেড মাস, এদের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। আমাকে কিন্তু অনুপাত কি হবে বলেনি, বলেছি এদের মধ্যে আমরা অনুপাত কখন করতে পারবো। আমরা কি বলেছিলাম, যখন দুটি রাশিকে সমান এককে প্রকাশ করা যাবে। কখন করা যাবে, যখন দুটি রাশিকে সমান এককে প্রকাশ করা যাবে। মানে হয় এই দিনকে মাসে নিয়ে যেতে হবে, নয়তো এই মাসকে দিনে নিয়ে আসতে হবে। কি বললাম, হয়তো এই মাসকে দিনে নিয়ে আসতে হবে, নয়তো দিনকে মাসে নিয়ে যেতে হবে। এবার এই অঙ্কটায় হয়তো পরীক্ষা একটুখানি ঘুরিয়ে দিতে পারে। কিরকম দিতে পারে আমি একটু দেখিয়ে দিই। আমাদের হয়তো বললো অনুপাতেই প্রকাশ করতে, তাহলে আমরা এক্স দিন আর জেড মাসকে অনুপাতে কি করে প্রকাশ করব দেখে নিই। ঠিক আছে, আমি আবার বললাম এই অবধি ছিল আমাদের কোশ্চেনে বলা ছিল, কিন্তু আমি আরেকটুখানি ঘুরিয়ে দিলাম যে এইটাকে যদি অনুপাতই করতে হয়, অনুপাতটা কি হবে, আমরা মাস থেকে দিনে আসবো না দিন থেকে মাসে যাব। আমরা কি জানি, এক মাসে কত দিন, খুব ভালো করে বুঝবো এটা। এক মাসে কত দিন, 30 দিন। তাহলে জেড মাসে কত দিন হবে, জেড ইন্টু 30, হ্যাঁ কি না, তাহলে এত দিন হয়ে যাবে। কি বললাম বোঝা গেল, এক মাসে যদি 30 দিন হয়, তাহলে জেড মাসে কত দিন হবে, এটার সাথে 30 গুণ হয়ে যাবে, তাহলে কত পাবো, 30 জেড। এত কি হয়ে গেল, দিন। এত কি হয়ে যাবে, দিন। তাহলে এটাও দিনে চলে এলো, এটাও দিনে চলে এলো। তখন আমরা কি করে দিলাম, এক্স ইস টু 30 জেড। কি করে দিলাম, এক্স ইস টু 30 জেড। বোঝা গেল। চলে আসি পরের অঙ্কে, 3 নম্বর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। আগে পুরো কোশ্চেনটা সবাইকে বললাম ভালো করে আগে পড়ে নেবে, তারপর অঙ্ক শুরু করবে, না তো ভুল হয়ে যেতে পারে। বলছি একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। অনেকে কোশ্চেনটা একবারে পুরোটা পড়ে নিল, এবার ভাবতে থাকলে একবারে না, একবারে ভাবলে হবে না। আগে কি করতে হবে দেখি, আগে ভেঙে ভেঙে ভাবতে হবে যে একটি অনুপাত আর তার ব্যস্ত অনুপাত, আগে এইটুকু পড়বো। আগে একটা অনুপাত আছে আর তার ব্যস্ত অনুপাত আছে, মিশ্রটা আমি পরে দেখছি। তাহলে আমরা তো কোনো অনুপাতই জানি না, তাহলে আমরা একটা অনুপাত ধরে নিই। ধরি একটি অনুপাত হলো, একদম সিম্পল নিলাম, এ ইস টু বি, যেটা আমরা প্রথমেও নিয়েছিলাম। একটি অনুপাতকে কি ধরলাম আমরা, এ ইস টু বি। ওকে, তাহলে এর ব্যস্ত অনুপাত কি বলেছে, একটা অনুপাত তো ধরে নিয়েছিলাম, অনুপাত ধরা আমাদের শেষ। এবার কি করব, তার ব্যস্ত অনুপাতটা আমরা বার করি। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে, লিখছি এই অনুপাতটির ব্যস্ত অনুপাত হলো, তাহলে আমরা কি বলেছিলাম, বি এখানে উত্তর পদ ছিল, বি প্রথমে চলে আসবে, এ এখানে পূর্ব পদ ছিল, এ কি হলো লাস্টে চলে গেল। ঠিক আছে, আমি একটু নিচে নিচে লিখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আমরা অনুপাতটাকে নিয়েছিলাম এ ইস টু বি, আর ব্যস্ত অনুপাত কি হয়ে গেল তাহলে বি ইস টু এ। কেন, বিটা আগে চলে এলো আর এটা পরে চলে গেল, যেটা আমরা বলেছিলাম ব্যস্তর ক্ষেত্রে। ঠিক আছে, এবার দেখবো পরেরটা কি বলছে। তাহলে ব্যস্ত অনুপাত আমরা লিখে দিয়েছি। এবার বলেছে তাদের মিশ্র অনুপাত, মানে এই যে অনুপাতটা আমরা লিখেছিলাম, খুব ভালো করে বুঝবো, এই যে অনুপাতটা আমরা লিখেছি এবং ব্যস্ত অনুপাত যেটা নিয়েছি, এদের মধ্যে কি করতে হবে, মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে আমি কি বলেছিলাম, মিক্স করব। মিশ্র অনুপাত মানে আমি কি বলেছিলাম, মিক্স করব। তাহলে লিখি যে মিশ্র অনুপাতটি হবে, মিশ্র অনুপাতটি হবে। আমরা কি বলেছিলাম, একদম সিম্পল, এর সাথে কি গুণ হবে, বি। কেন, এখানে এ প্রথমে আছে, এখানে বি প্রথমে আছে, তাহলে এর সাথে আমরা কি করলাম, গুণ করলাম, বি কে ইস টু দিলাম। আবার বি এর সাথে কে গুণ হবে,
এ গুণ হবে, বি ইন্টু এ। আবার বলে দিচ্ছি কেন, সাপোজ 3:4 আর 5:7 এর মিশ্র অনুপাত কি হবে, প্রথমের গুলো গুণ হবে। এবং আমি বলি কি, এটাকে পাশাপাশি না লিখে যদি কেউ নিচে নিচে লিখে নিতে পারে, মানে 3:4 তার নিচে লিখলাম 5:7, তাহলে শুধু আমাকে এটাকে গুণ করতে হবে আর এটাকে গুণ করতে হবে। 5×3 = 15 পেয়ে যাব, 7×4 = 28 পেয়ে যাব। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে কি ছিল, এখানে আমাদের বলেছিল a:b, তার ব্যস্ত অনুপাত ছিল b:a, তাদের মিশ্র করা মানেই কি করব, এটাকে গুণ করব এটাকে গুণ করব। তাহলে a আর b গুণ করলে কত হবে ab, b আর a গুণ করলে কত হবে ba, ব্যাস। তাহলে আমরা লিখে দিলাম এখানে a আর b গুণ করে হলো ab, a আর b আর a গুণ করে হলো ba। এবার একটা কথা বুঝি, খুব সিম্পল, এটা আমরা অনেক ছোটবেলা থেকে করে আসছি। 3×4 যদি 12 হয়, 4×3 তো 12ই হবে, হ্যাঁ কি না? 2×10 যদি 20 হয়, 10×2 তো 20ই হবে। তাহলে এ আর বি যা, বি আর এও তো তাই। আবার বলছি, এ বি যা, বি এও তো তাই। তাহলে এই দুটোই তো সমান, তাহলে সমান থাকলে তাদেরকে আমরা কি বলি, 1:1 হয়ে যাবে, কারণ দুদিকেই সমান লেখা আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, সাম্যানুপাত বলি। কারণ আমরা জানি পূর্বপদ আর উত্তরপদ সেম হলে সেই অনুপাতকে আমরা কি বলি, সাম্যানুপাত বলি। তাহলে আমাদের উত্তরে কি জানতে চেয়েছিল, উত্তরে জানতে চেয়েছিল যে যে অনুপাতটা আমরা পাবো সেটা কি ধরনের অনুপাত হবে। যে অনুপাতটা আমরা পেলাম সেটা কি ধরনের অনুপাত হলো, সাম্যানুপাত হলো। কি ধরনের অনুপাত হলো, সাম্যানুপাত হলো। বোঝা গেল? আবার বলছি, কোশ্চেনটা ভালো করে পড়ে আস্তে আস্তে করব। কি করেছিলাম, যে কোনো একটা অনুপাত আমরা ধরেছিলাম, এখানে a:b নিয়েছিলাম, তার ব্যস্ত অনুপাত কি হয়েছিল b:a। এবার মিশ্র অনুপাত করতে গেলে যারা খুবই কম একটুখানি হয়তো প্রবলেম হতে পারে, তারা এই পার্টটা যদি করে নেয়, এই পার্টটা, তাহলে তাদের কিন্তু কখনো ভুল হবে না। যে কোনো অনুপাতকে আমরা উপর নিচে লিখে দিব রাফে। কি করব, এ আর বি মানে প্রথমটার মধ্যে গুণ দেব, গুণ করে নিচে বসিয়ে দেবো, আবার সেকেন্ডটার মধ্যে গুণ দেবো, গুণ করে নিচে বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল, অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার চলে আসি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা আমাকে শুধু মিশ্র অনুপাত বার করতে বলেছে, দেখি ভালো করে। 4 নম্বর অঙ্কটা আমাকে কি কি অনুপাত বলেছে, a/b:c, এই একটা অনুপাত, b/c:a, এই একটা অনুপাত, c/a:b, এই একটা অনুপাত। ঠিক আছে, এদের আমাদের কি বার করতে বলেছে, মিশ্র অনুপাত বার করতে বলেছে। তাহলে আমরা কি বলেছিলাম, মিশ্র অনুপাত করতে গেলে আমরা কিভাবে লিখব, আমরা এর প্রথমে কে আছে a/b ইন্টু এর প্রথমে কে আছে b/c, এর প্রথমে কে আছে c/a, মানে পূর্বপদগুলোকে প্রথমে কে আছে মানে পূর্বপদ। আমি প্রথমে কে আছে বলছি কেন, যাতে সবাই বুঝতে পারে, অনেক হয়তো পূর্বপদ একটু গুলিয়ে যেতে পারে, তাই জন্য আমি প্রথমগুলো বললাম। ইস্টু দিলাম। এবার সেকেন্ডটায় কি লিখবো, প্রথমটার দ্বিতীয়তে কে আছে সি ইন্টু এই অনুপাতের সেকেন্ডে কে আছে এ, আর এই অনুপাতের দ্বিতীয়তে কে আছে বি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করি আমরা কি পাচ্ছি, এ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি সি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটা থেকে কিছু নেই, মানে কত আছে 1, আর পরেরটা থেকে এটাকে যদি আমরা গুণ করি কত পাবো, এ বি সি। কি বললাম বোঝা গেল? তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত, যখনই তোমরা লিখবে তোমরা কিন্তু একটু পরিষ্কার করে লিখে করবে, তোমরা লিখবে নির্ণেয় মিশ্র অনুপাত বলে, তারপর এইটা লিখবে, নির্ণেয় মিশ্র অনুপাত বলে তোমরা এটা কিন্তু লিখবে। ঠিক আছে, তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত কত হয়ে গেল, 1:abc। খুব সিম্পল একটা অঙ্ক ছিল। চলে আসি পরেরটায়। আমাদের বলছে 5 নম্বরটায় একটা অনুপাত দিয়েছে কি, x²:yz। বলছে এই অনুপাতের সঙ্গে এই অনুপাতটা এবং আর কোন অনুপাতের মিশ্র অনুপাত করলে আমরা এই অনুপাতটা পাবো। কি বলছি ভালো করে বুঝি। আমাদের বলছে একটা অনুপাত আমাকে দিয়েছে কি, x²:yz, এর সাথে আরেকটা কোন অনুপাতের যদি আমরা মিশ্র অনুপাত করি, মানে কি মিক্স করব, গুণ করব, তাহলে আমরা ফাইনাল অ্যান্সার এটা পাবো। এই আমাকে বার করতে বলেছে। তাহলে এটা আমি কি করে করব, তাহলে প্রথমে আমরা কি করব, আগে যে অনুপাতটা বার করতে বলেছে সেটা আমরা লিখে নিচ্ছি। ধরি নির্ণীত অনুপাতটি হলো, নির্ণীত অনুপাতটি মানে যে অনুপাতটা আমাকে নির্ণয় করতে বলেছে,
কত? A/B, XYZ কিন্তু ধরা যাবে না, তা বাদ দিয়ে যা খুশি ধরা যেতে পারে। আমরা কি ধরলাম? A/B। আর আমাদের কোন অনুপাতটা বলেছে আমরা লিখছি, যে কোন অনুপাতটা বলেছে? X² YZ, এবং যে অনুপাতটা আমরা ধরেছি A/B এর মিশ্র অনুপাত হলো। কেন? অঙ্কতে আমাকে মিশ্র অনুপাতই করতে বলেছে, তাহলে আমরা এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত করছি। ঠিক আছে, তাহলে এর মিশ্র অনুপাত আমরা কি করে পাবো? আমরা এর প্রথমে কে আছে? X² ইন্টু এই অনুপাতের প্রথমে কে আছে? A, তাহলে এদেরকে গুণ করলাম ইস্টু প্রথম অনুপাতের দিক কে আছে? উত্তর পদ YZ ইন্টু সেকেন্ড অনুপাতের সেকেন্ডে কে আছে? B। কি বললাম বোঝা গেল? আমি আবার বলেছি, এটা যদি কারোর অসুবিধা আছে এইভাবে লিখবে, X² YZ, তার নিচেই কি লিখবে? A/B। এটা গুণ করবে, এটা গুণ করবে, তাহলে এখানে গুণ করলে কি পেয়ে যাবে? AX² এখানে কি পেয়ে যাবে? BYZ, লিখে দিলাম BYZ। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোলো? আমাদের মিশ্র অনুপাত আমরা কতবার করলাম? এটা। বইতে ওরা কি দিয়েছে? মিশ্র অনুপাত হবে এটা। তাহলে প্রশ্নানুযায়ী এই দুটোকে আমরা সমান লিখতে পারি, লিখে দিই। তাহলে লিখছি, প্রশ্নানুযায়ী আমাদের যে অনুপাতটা বেরিয়েছে এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা বলেছিলাম অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে লিখলাম AX² BYZ ইকুয়ালস টু, ওদিকে কি লেখা আছে? XY/কে আমরা তুলে ভাগ দিয়েছি, নিচে লিখলাম Z²। কি বললাম বোঝা গেল? এবার আমরা দেখব কাটাকুটি করা যাচ্ছে কি না। ঠিক আছে, আমি কাটাকুটিটা অন্য কালি দিয়ে করছি। এখানে দেখি আমরা যদি সিম্পল কোনাকুনি গুণও করতে পারি, কোনাকুনি গুণ আমরা কিন্তু করতেই পারি, কিন্তু কোনাকুনি গুণ না করে আর কিভাবে করতে পারবো? এখানে আছে একটা এক্স, এখানে আছে দুটো এক্স, তাহলে এই এক্স দিয়ে যদি আমি এই এক্স কে কাটি, এখানে একটা এক্স কিন্তু থেকে যাবে, হ্যাঁ কি না? নিচে দেখি এখানে আছে কি? দুটো জেড, এখানে আছে একটা জেড, তাহলে এই জেড দিয়ে যদি এই জেড কে কাটি, এখানে একটা জেড থেকে যাবে। ঠিক আছে, তাহলে আগে কি বেরোচ্ছে একটুখানি আমরা লিখে নিই। AX/Z কোনাকুনি গুণ করে দিলাম, এদিকে AX বাচ্ছিল আর জেডটা এর সাথে গুণ করে দিলাম, তাহলে AX/Z ইকুয়ালস টু BY², হ্যাঁ কি না? কারণ Y গুণ হলে Y² হয়ে যাচ্ছে। কি বললাম বোঝাতে পারলাম? যদি এটা একটু অসুবিধা হয় আমি আরেকটা আরো সিম্পল করে দিচ্ছি, আমরা গুণও করব না, আমরা যা আছে লিখি। এই ওপরে কি বাচ্ছে? AX, নিচে কি বাচ্ছে? BY ইকুয়ালস টু, এদিকে কি বাচ্ছে? ওপরে Y, নিচে কি বাচ্ছে? Z। কি বললাম? কোনাকুনি গুণও করতে হবে না, আরো সিম্পল করে দিলাম, যা বাচ্ছে শুধু সেগুলো লিখে দিলাম। ওপর থেকে AX বাচ্ছিল, নিচ থেকে BY বাচ্ছিল, লিখেছি AX/BY। এখানে Y বাচ্ছে, এখানে Z বাচ্ছে, Y লিখেছি, Z লিখেছি। এবার আমি কি করব? আমি অনুপাত থেকে কি ধরেছিলাম? A/B, তো A/B মানে কি? A/B, তাহলে আমাকে A/B এর মানটা বার করতে হবে। তাহলে একটা কথা বুঝি, আমি যদি এই অনুপাত থেকে A আর B কে রেখে দিই, তাহলে এক্স কে ওদিকে পাঠাতে হবে, ওয়াই কে ওদিকে পাঠাতে হবে, হ্যাঁ কি না? তাহলে Y/Z যেমন ছিল লিখে দিলাম, এক্স এদিকে এর সাথে গুণ ছিল, ওদিকে গেলে কি হবে? ভাগ হবে, মানে ক্রিস ক্রস গুণ হবে। এক্স কার সাথে গুণ হবে? জেড এর সাথে গুণ হবে। ওয়াই কার সাথে গুণ হবে? ওয়াই এর সাথে গুণ হবে। তাহলে ফাইনাল অ্যান্সার কি পাবো? ওয়াই গুণ করলে Y², আর XZ গুণ করলে XZ। কি বললাম বোঝাতে পারলাম? যে এখান থেকে আমরা শুধু A/B পোর্শনটুকুই রাখবো। কেন? তার অ্যান্সারটা আমাকে বার করতে বলেছে, A/B এর অ্যান্সারটা আমি বার করব। তাহলে আমি কি বললাম? যে এক্স কে এখানে এ এর সাথে কে ছিল? এক্স, এক্স ওদিকে চলে গেলে ক্রিস ক্রস গুণ হবে। এক্স কার সাথে গুণ হলো? জেড এর সাথে। ওয়াই কার সাথে গুণ হলো? ওয়াই এর সাথে। তাহলে কত হয়ে গেল? Y²/XZ। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেল? Y²/XZ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে? কিছু কিছু অনুপাত দিয়েছে আমাদের, বলছে এই অনুপাতগুলোর ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। তাহলে আগে আমরা কি বলেছিলাম? ভেঙে ভেঙে পড়বো। আগে এই অনুপাতগুলোর কি করব? ব্যস্ত অনুপাত বার করে নেব। ঠিক আছে, তাহলে লিখি, এখানে আমি করে দিচ্ছি।
তাহলে প্রথম অনুপাতটা কি আছে, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স। এর ব্যস্ত অনুপাত কি হবে আগে আমরা লিখলাম, এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত মানে শুধু উল্টে দেব, তাহলে ওয়াই জেড বাই এক্স আগে চলে এলো, ইস টু কি হয়ে গেল এক্স স্কোয়ার। তারপর কি আছে, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই। এর ব্যস্ত অনুপাত কি হবে, জেড এক্স আগে চলে এলো বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। আর লাস্ট বলছে জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। এর ব্যস্ত অনুপাত কি হবে আমরা দেখে দেখে লিখে নিই, ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। ওকে, এবার আমাকে কি বলেছে, ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। কাদের যৌগিক অনুপাত বার করতে বলছে, ব্যস্ত অনুপাতগুলির। তাহলে আমরা নিচে লিখছি, নির্ণেয় যৌগিক অনুপাত। কাদের যৌগিক অনুপাত করতে বলেছে, এদের নয়, কিন্তু আমি আবার বলছি, অনেকে ভুল করে এদের যৌগিক অনুপাত করে দেবে, এদের যৌগিক অনুপাত বার করতে বলছে না। কাদের যৌগিক অনুপাত বার করতে বলছে, এইগুলোর, কারণ ব্যস্ত অনুপাতগুলোর যৌগিক অনুপাত বার করতে বলছে। তাহলে আমরা কি করব বলেছিলাম, একদম সিম্পল, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য একটা মাল্টিপ্লাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে, ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড। এটা হয়ে গেল, পূর্ব পদগুলোকে গুণ করে নিলাম, ইস্টু দিলাম। এবার উত্তর পদগুলোর বাড়ি, এখানেও একটা মাল্টিপ্লাই বসাই, পেন্সিল দিয়ে বসাবো বোঝার জন্য, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। বুঝতে পারলাম। তাহলে এখানে গুণ করলে কি আসছে দেখি, আমরা এখানে একটা এক্স, এই এক্স ক্যান্সেল করতে পারছি, ওয়াই ওয়াই ক্যান্সেল করতে পারছি, জেড জেড ক্যান্সেল করতে পারছি। তাহলে উপরে কি পাচ্ছে, একটা এক্স একটা ওয়াই একটা জেড, তাহলে গুণ করলে কত পাচ্ছি, এক্স ওয়াই জেড ইস টু, এদিকে কি হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, একই, ঠিক আছে। এবার আমরা ক্লাস 9-এ শিখে এসেছিলাম, খুব ভালো করে শুনবো, ক্লাস 9-এ কি শিখে এসেছিলাম, সূচক। যারা সূচক ভুলে গেছে তাদের জন্য বলবো, কোনো অসুবিধা নেই। এইটাকে আমরা, যেহেতু এদের পাওয়ারগুলো সবার সেম, এরও দুই এরও দুই এরও দুই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। কি লিখতে পারি, এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা কাটি, এক্স ওয়াই জেড এদিকে দুটো আছে এদিকে একটা আছে, তাহলে যদি আমরা এটাকে কাটি এদিকে 1 বাঁচবে, আর এটাকে যদি এক্স ওয়াই জেড দিয়ে কাটি তাহলে দুটো এক্স ওয়াই জেড থেকে একটা এক্স ওয়াই জেড কেটে দিলে কতগুলো থাকবে, একটা এক্স ওয়াই জেড কিন্তু পড়ে থাকবে। এটা সূচকের নিয়মে। এবার যদি কারোর অসুবিধা, যে সূচকের নিয়মে আমরা করব না, তাহলে আমরা কিভাবে করব, আমি এই লাইনটাকে লিখে দিলাম। আমাদের কি বেরিয়েছিল, এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এটা আরও সিম্পল, আমি এক্স ওয়াই জেড যেমন লেখা আছে লিখে দিলাম, ইস টু দিলাম, এক্স স্কোয়ার মানে কটা এক্স, দুটো এক্স, ওয়াই স্কোয়ার মানে কটা এক্স, দুটো ওয়াই স্কোয়ার মানে কটা এক্স বলছি, সরি, ওয়াই স্কোয়ার মানে কটা ওয়াই, দুটো ওয়াই, আর জেড স্কোয়ার মানে কটা জেড, দুটো জেড। কি বললাম বোঝা গেল। এটাকে আমি কি করলাম, শুধু ভেঙে দিলাম, এক্স স্কোয়ার মানে দুটো এক্স, ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই, জেড স্কোয়ার মানে দুটো জেড। তাহলে আমরা পেন্সিল দিয়ে একটা এক্স এদিক থেকে, একটা এক্স এদিক থেকে কাটলাম, একটা ওয়াই এদিক থেকে, একটা ওয়াই এদিক থেকে কাটলাম, একটা জেড এদিক থেকে, একটা জেড এদিক থেকে কাটলাম। তাহলে এখানে কি বাঁচলো, এখানে কিছু আছে না, তাহলে 1, এখানে কি বাঁচলো, একটা এক্স, এখানে কি বাঁচলো ওয়াই, এখানে কি আছে জেড। তাহলে উত্তর কি বেরোলো, 1:x, y, z। ঠিক আছে, তোমরা এটা করতে পারো চাই এটা করতে পারো, কোনো প্রবলেম নেই। কি বললাম বোঝা গেল। চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কগুলো কি বলছে, নিম্নলিখিত অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। খুব সোজা দিয়েছে, তাহলে আমরা লিখে নিচ্ছি কি কি দিয়েছে দেখি, 4:5, 5:7 আর 9:11। ঠিক আছে, তাহলে লিখলাম নির্ণেয় মিশ্র বা যৌগিক অনুপাত। কিভাবে লিখবো বলেছিলাম আমরা, এর প্রথমে কি আছে 4 ইন্টু, এর প্রথমে কি আছে 5 ইন্টু, এর প্রথমে কি আছে 9 ইস্টু দিলাম, এখানে কি আছে 5 ইন্টু 7 ইন্টু 11। ঠিক আছে, তাহলে এখানে
আমরা কি দেখতে পাচ্ছি, একটা জিনিস ভালো করে আগে বুঝে নেব, এক্সেস গুণ করব না। আগে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে এটা কেটেই যাবে, হ্যাঁ কি না? তাহলে উত্তর কত পাচ্ছি আমরা? 4 9 36 = 77। আগে আমরা গুণ করবো না, কারণ গুণ করে তো আমাকে আবার ভাগ করতে হবে। তাহলে আগে কিন্তু আমি গুণটা করব না, আগে দেখে নেব, সেই অনুযায়ী কিন্তু অঙ্ক করব। ঠিক আছে, খুব সিম্পল একটা অঙ্ক ছিল। চলে আসি 2 নম্বর অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা খুব ভালো করে বুঝবো, তবে কিন্তু করতে পারবো। আগে কি দিয়েছে লিখি। প্রথম অনুপাত বলেছে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই। পরের অনুপাতটা কি দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আর পরের অনুপাতটা কি দিয়েছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইস টু x4 মাইনাস y4। ঠিক আছে, এর মিশ্র অনুপাত আগে আমরা কি লিখতে পারি দেখি। খুব খুব ভালো করে দেখতে হবে, হ্যাঁ, এই অঙ্কটা দেখতে পারলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। প্রথমে প্রথম অনুপাতটার প্রথমে যা লেখা আছে আগে লিখলাম এক্স প্লাস ওয়াই ইন্টু দিলাম, এর সেকেন্ড প্রথমে যা লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর পূর্বপদ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, ইন্টু এর পূর্বপদ যা লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। পুরোটাকে আমরা কি করলাম? সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, ইস টু দিলাম। প্রথম অনুপাতের উত্তরপদ কত? এক্স মাইনাস ওয়াই ইন্টু এর দ্বিতীয়তে কত লেখা আছে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার, শুধু দেখে দেখে ভালো করে আগে লিখে নিতে হবে, ইন্টু এখানে কত লেখা আছে? x4 মাইনাস y4। ঠিক আছে, এবার আমরা করব কি, আমরা আগে দেখে নেবো দুটোর মধ্যে কমন কিছু আছে কিনা। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ভালো করে দেখবো, অবজার্ভ করি। হ্যাঁ, আমি আবার বললাম কেউ এমনি কাটবে না, পেন্সিল দিয়ে কাটবে সবাই। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানে স্কোয়ার আছে, মানে দুটো এক্স প্লাস ওয়াই আছে। তাহলে এই এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই যদি কেটে যায়, তাহলে এখানে একটা এক্স প্লাস ওয়াই থেকে যাবে, কারণ এখানে একটাই ছিল, এখানে দুটো ছিল। আবার বলছি, এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, এখানে দুটো আছে, তাহলে একটা দিয়ে যদি দুটোকে কেটে যায়, তাহলে আরও একটা পড়ে থাকবে। তাহলে ওখানে একটা কিন্তু এক্স প্লাস ওয়াই এখনো পড়ে আছে, এই যে এখানে একটা এক্স প্লাস ওয়াই কিন্তু এখনো পড়ে আছে। ঠিক আছে, আর কিছু ম্যাচ করছে না। তাহলে আমরা এখানে যা লেখা আছে লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইস টু এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এইটা দেখি 4-এ আছে, মাথায় পাওয়ারে 4 আছে, তাহলে 4 না রেখে এটাকে যদি আমরা ভাঙাই, আমি একটু সাইডে ভাঙিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা রাফে ভাঙিয়ে এখানে পুট করো, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। এইখানে আমি ভাঙাচ্ছি, দেখি x4 আছে মাইনাস y4, তাহলে x4কে আমরা ভেঙে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর y4কে ভেঙে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি? এ প্লাস বি আর এ মাইনাস বি। এখানে এ কোনটা? এই ব্র্যাকেটের মধ্যেরটাকে এ বলা হয়, তাহলে এক্স স্কোয়ার, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বি প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কেন? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে আমরা পুট করে দিলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, লিখতে পারি। এবার দেখি কি আসছে, খুব ভালো করে বুঝি। প্রথম এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কটা আছে? একটা আছে। এখানে কটা আছে? দুটো আছে। কি বললাম বোঝা গেল? এখানে দুটো আছে, আবার সেই এই প্রথম লাইনটার মতো। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কটা, মাইনাস ওয়াই স্কোয়ার কটা আছে? একটা আছে। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কটা ছিল? দুটো ছিল। তাহলে একটা দিয়ে দুটো কাটলে একটা কিন্তু এখানে এখনো থেকে যাবে। তাহলে এই দিকে কি বাঁচলো? এই দিকে শুধু পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু, এদিকে আর কিছু নেই। কি পড়ে আছে ভালো করে লক্ষ্য করি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা কার ফর্মুলা? আমরা কি জানি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি লেখা আছে? এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়াই, তাহলে ফর্মুলাটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দুদিকে যা আছে সেটা সেম আছে, তাহলে দুদিকে সেম থাকলে আমরা কি বলেছিলাম? উত্তর কত আসবে? 1:2
1। কত এলো? 1:1 মানে সাম্যানুপাত। তাহলে মিশ্র অনুপাতটা কি এলো? 1:1। ঠিক আছে, সবাই একটু ভালো করে দেখবে প্রথম লাইনটা। যদি কারোর অসুবিধা হয় সে কিন্তু অনুপাত না লিখে এটাকে ভাগ আকারেও করতে পারে। ঠিক আছে, মানে এটা এটা বাই এটা করেও কাটাকুটি করে উত্তর করতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্কোয়ারের জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও এবং এই জায়গাটাও কিন্তু একটুখানি ভালো করে চেক করে নিও। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 4-এর দাগের অঙ্কগুলো খুব খুব সোজা, খুব সোজা। দেখি আগে বুঝি। 4-এর দাগের প্রথম অঙ্কটা কি বলছে? a:b কত বলছে? 6:7। তাহলে a:b কে আমি a/b লিখতে পারি, ইকুয়ালস টু দিয়ে কত লিখতে পারি? 6/7। হ্যাঁ কি না? শিখে এসছি আমরা আগে। তারপর বলছে b:c কত? 8:7। তাহলে এটাকে আমি ভেঙে কি লিখতে পারি? b/c ইকুয়ালস টু 8/7 লিখতে পারি। হ্যাঁ কি না? তাহলে এখানে আমরা কি করব? আমাকে কোনটা জানতে চেয়েছে? এ আর সি জানতে চেয়েছে। কোনটা জানতে চেয়েছে? যে a/c কত। তাহলে আমরা কি করব? আমরা খুব ভালো করে এই পার্টটা অবজার্ভ করব, এই পার্টটা, যে a/b আর b/c কে যদি আমরা গুণ করে দিই, a/b আর b/c কে যদি গুণ করি, তাহলে b ক্যান্সেল করলে a/c থাকবে। হ্যাঁ কি না? তাহলে যখনই এই অঙ্ক দেবে আমরা কি করব? a/b ইন্টু b/c করে দিলাম। তাহলে এদিকে ইন্টু করেছি মানে এদিকেও ইন্টু করতে হবে। তাহলে ইন্টু করলাম কি? 6/7 ইন্টু 8/7। তাহলে অ্যান্সার কত আসবে? এখানে আমরা কেটে দিই, b ক্যান্সেল করি। তাহলে a/c ইকুয়ালস টু কত হয়ে গেল? 6448/49। তাহলে a:c ইকুয়ালস টু কত লিখতে পারি আমরা? 48:49। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? সেম ভাবে যদি আমরা পরের পার্টটাও করি, কি কি দিয়েছে 2 নম্বর অঙ্কটায়? a:b কত দিয়েছে? 2:3। তাহলে এটাকে আমরা কি লিখে দেবো? a/b ইকুয়ালস টু 2/3। তারপর দিয়েছে b:c কত দিয়েছে? 4:5। তাহলে b/c কে আমরা কত লিখে দিলাম? 4/5। আর একটা কি দিয়েছে এখানে? আরো একটা এক্সট্রা দিয়েছে c:d কত দিয়েছে? 6:7। তাহলে c/d কে আমরা কত লিখে দিলাম? 6/7। এখানেও একটা জিনিস বুঝি, কি বার করতে বলেছে? a:d কত। ওকে, তাহলে আমরা আবার দেখব যে এই সব কটাকে গুণ করে আমরা কি পাচ্ছি। আমি যদি রাফেও করে নিই যে a/b ইন্টু b/c ইন্টু c/d, তাহলে এখানেও ইজিলি আমি দেখতে পাচ্ছি যে b ক্যান্সেল হয়ে যাবে, c ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ফিগার কি দাঁড়াবে? a/d, যেটা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানেও মাল্টিপ্লাই করলে এদিকেও আমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। করে দিই 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। দেখে নেবো কিছু কাটাকুটি করা যাচ্ছে কিনা। 3 দিয়ে এটাকে কাটা যাচ্ছে 2। তাহলে অ্যান্সার কত আসছে? নিচে 35, ওপরে 2 4 যা 8, 8 2 যা 16। তাহলে উত্তর কত চলে এলো? a:d এর 16:35। বোঝা গেল? খুব সিম্পল অঙ্ক, করে দেব। এবার চলে আসি 3-এর দাগে আর 4-এর দাগের অঙ্ক। ঠিক আছে, এটা অন্যরকম বুঝি কি বলেছে। 3 নম্বর কি বলছে? a:b ইকুয়ালস টু 3:4। তাহলে আমরা যদি a/b কে 3/4 লিখতে পারি। হ্যাঁ, আর b:c এর ভ্যালু দিয়েছে কত? 2:3। তাহলে b/c কে আমরা কত লিখতে পারি? 2/3। এখানে কি জানতে চেয়েছে আগে দেখি, কেন অঙ্কটা আলাদা হবে? এখানে আমাকে a:c নয়, a:b:c তিনটে জানতে চেয়েছে। তাহলে এটা আমি কি করে করব? খুব ভালো করে শুনবো। এটা করার জন্য আমরা কি করব? আমরা এখানে কি দেখছি? প্রথমটায় b এর ভ্যালু কত? 4, পরেরটায় b এর ভ্যালু কত? 2। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু, প্রথমটায় b এর ভ্যালু কত? 4, পরেরটায় b এর ভ্যালু কত? 2। তাহলে 2 কে 4 করা যাবে। হ্যাঁ কি না? 2 কে আমরা কিছু দিয়ে মাল্টিপ্লাই করে 4 করতে পারবো। 2 এর মাল্টিপ্লাইলে কি 4 আসে? হ্যাঁ আসে। তাহলে আমরা কি করছি? আমরা এখানে এটাকে 4 রেখে দিলাম, এটাকে 4 রাখছি। এই যে এই অনুপাতে এটাকে 4 রাখলাম, কিছু চেঞ্জ করলাম না। কিন্তু নিচের অনুপাতে 2 কে 4 করার জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। কেন? যাতে ওপরেরটাও b4 আছে, নিচেরটা তো b4 চলে আসে। তাহলে 2 দিয়ে ওপরে মাল্টিপ্লাই করলে
টু দিয়ে আমাকে নিচেও মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ইট বিকামস 2 2 যা 4, 3 2 যা 6। আবার কেউ এটাকে কেটে দিও না ভুল করে, কেটে দিলাম 2 3, তাহলে তো 2 এর 3 চলে আসবে না, এটাকে কাটবো না, এটাকে আমরা 4/6 বার করার জন্যই তো মাল্টিপ্লাই করেছি, বুঝতে পারছি? তাহলে a বাই b কত ভ্যালু ছিল 3/4, আর এর b বাই c কত ভ্যালু বেরোলো 4/6। দুটোতে কি কমন, এখানে যদি আমি লিখেও দিই b বাই c কত বেরোলো আমাদের 4/6, তাহলে b এখানেও 4 এখানেও 4, তাহলে a/b/c কত হওয়া উচিত 3/4/6। কেন? a হচ্ছে 3, b হচ্ছে 4, c হচ্ছে 6। কি বললাম বোঝাতে পারলাম? আবার বলছি প্রথম থেকে যদি কারোর অসুবিধা হয়। দেখি কি বললাম, যে a/b কে আমরা a বাই b লিখতে পারি, তাহলে এটা a বাই b ইকুয়ালস টু 3/4 লিখতে পারি। b/c কে b বাই c ইকুয়ালস টু 2/3 লিখতে পারি। এবার আমি দেখছি কি যে bটা এখানেও আছে, b এখানেও আছে, তাহলে bটা এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা দেখব 2 এর মাল্টিপল কি 4, 2 এর মাল্টিপল কি মানে 2 এর গুণিতকে কি 4 আসে? হ্যাঁ আসে। তাহলে 2 এর গুণিতকে 2 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে b 4 হয়ে যাবে, ওপরে 2 দিয়ে গুণ করলে নিচেও 2 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে গেল 6 হয়ে গেল। তাহলে a আমরা কত পেলাম 3, তাহলে a/b/c যদি আমি লিখি, a এর জায়গায় কত লিখলাম 3, b এর জায়গায় কত লিখলাম 4, c এর জায়গায় কত লিখলাম 6, তাহলে কত হয়ে গেল 3/4/6। ক্লিয়ার হয়েছে? 4 নম্বর অঙ্কটা এটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বলেছে x/y 2/3, তাহলে x বাই y কি লিখতে পারি 2/3, আর y/z কত বলা হয়েছে 4/7, তাহলে y বাই z কে কি লিখতে পারি 4/7। খুব ভালো করে এখানে বুঝবো, এখানে লক্ষ্য করি, এখানে y আছে 3, এখানে y আছে 4, 4 আর 3 কি একই? না তো, 4 আর 3 তো পরস্পর মৌলিক সংখ্যা, মানে 4 এর নামতায় না 3 পড়বে না 3 এর নামতায় 4 পড়বে, তাহলে 4 আর 3 যেহেতু মৌলিক সংখ্যা, এগুলো ছোটবেলায় শিখে এসেছিলাম, তাহলে যখন এরকম কোনো সংখ্যা দেবে তখন আমি কি করব, তখন খুব ভালো করে শুনবো, খুব ভালো করে শুনবো। এইখানে y এর পাশে কত লেখা আছে 3, তাহলে এখানেও কিছু গুণ করতে হবে, আবার এখানেও কিছু গুণ করতে হবে। এইখানে আমি কত গুণ করব, 3 এর সাথে আমরা দ্বিতীয়টার ওয়াইটাকে গুণ করব, মানে কত গুণ করব 4 গুণ করব, আর 4 এর সাথে তাহলে কত গুণ করব প্রথমটার ওয়াইটা কত আছে 3। কি বললাম বুঝতে পারলাম? আবার বলছি, যেহেতু এখানে 3 আর 4 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 3 কে আমরা কত দিয়ে গুণ করব পরের ওয়াইটা, আমরা যখন প্রথমটা দেখছি তখন আমরা পরেরটা নেব, মানে পরের ওয়াই এ কত আছে 4, তাহলে 4 দিয়ে গুণ করলাম। আবার যখন আমরা পরেরটা দেখছি তখন আমরা প্রথমের ওয়াইটা দেখবো কত আছে 3, তাহলে কত দিয়ে গুণ করলাম 3 দিয়ে গুণ করলাম। বোঝা গেল? তাহলে এখানে নিচে 4 দিয়ে গুণ করলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে, এখানে নিচে 3 দিয়ে গুণ করলে মানে উপরে 3 দিয়ে গুণ করলে নিচেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাবে 4 2 যা 8, আর এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4 3 12, আর 7 3 7 21। তাহলে এবার কি দেখলাম যে এখানেও y 12, এখানেও y কত 12, তাহলে x/y/z আমরা কত বলতে পারি, x এর জায়গায় আমরা 8 লিখে দেব, এই y এর জায়গায় আমরা 12 লিখে দেব, আর z এর জায়গায় আমরা কত লিখব 21 লিখব। কি বললাম বোঝা গেল? খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, একটু ভালো করে বুঝলে অঙ্ক কিন্তু একদম প্রবলেম হবে না, খুব ইজিলি তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি এটার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বইতে নেই, আমি একটা এমনি এক্সাম্পল করাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরা যাক দিয়েছে p/q 2/7, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি p/q ইকুয়ালস টু 2/7 লিখতে পারি। আর দিয়েছে q/r 4/5, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি q/r 4/5। হ্যাঁ কি না? এখানে আমি কি দেখছি যে এখানে q7 আছে, এখানে q4 আছে, কোনোভাবে কি এক করা সম্ভব? না, কোনোভাবেই এক করা কিন্তু সম্ভব নয়, কোনোভাবেই এক করা কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি করব, এখানেও কিছু মাল্টিপ্লাই করতে হবে, এখানেও কিছু মাল্টিপ্লাই করতে হবে। কি করব, 7 এর সাথে কোনটাকে মাল্টিপ্লাই করব 4 কে, 4 এর সাথে কোনটাকে মাল্টিপ্লাই করব 7 কে। এখানে যেহেতু 4 মাল্টিপ্লাই হচ্ছে উপরেও 4 মাল্টিপ্লাই হবে, এখানে যেহেতু 7 মাল্টিপ্লাই হচ্ছে নিচেও 7 মাল্টিপ্লাই হবে, তাহলে কত হয়ে যাবে 4 2 8,
4 7 28, এটা কত হয়ে যাবে? 4 7 28, 5 7 35। তাহলে এখানে আর এখানে কোনটা সেম হয়ে গেল? কিউটা কিন্তু সেম হয়ে গেল। তাহলে আমাকে যদি বলে পি ইস টু কিউ ইস টু আর কত হবে, তাহলে আমরা কি বলবো? 8 ইস টু 28 ইস টু 35। ওকে, তাহলে তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, তোমরা এটা করবে। এম ইস টু এন যদি 2:5 হয় এবং এন ইস টু পি যদি 3:2 হয়, তাহলে এম ইস টু এন ইস টু পি কত হবে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করে কমেন্টে লিখে দিও। কি বললাম বোঝা গেল? আজকে আমরা প্রথম পার্টে 1 থেকে 4 অবধি করলাম, পরের পার্টে আমরা এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করব। তোমাদের সবাইকে বললাম তোমরা কিন্তু ভালো করে খুব মনোযোগ দিয়ে বেসিক কনসেপ্টগুলোকে দেখো, কারণ বেসিক কনসেপ্ট না বুঝতে পারলে, এই যে বেসিক কনসেপ্ট না বুঝতে পারলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই এর পার্ট 2 নিয়ে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং বাড়িতে প্র্যাকটিস করতে থাকো।